আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। প্রবাস সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। শেষ দিনে উৎসব মুখর পরিবেশে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা, বিভিন্ন আসনে হেভিওয়েট প্রার্থীদের ঘিরে আগ্রহ। দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, দেশ গঠনে যার যার অবস্থান থেকে সচেষ্ট হওয়ার তাগিদ। এবং ভারতের কথিত বাংলাদেশি ও চীনা আখ্যা দিয়ে বেশ কয়েকজন ভারতীয়কে হত্যা, নিহতদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক ও দলিত শ্রেণীর মানুষ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভাগীয় কমিশনের কার্যালয়ে ১৭৪টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। এখানে মনোনয়ন জমা দেন ঢাকার ১৩টি আসনের প্রার্থীরা। সারা দেশেও উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের তারকা ও হেভিওয়েট প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার বিকেল ৫টা পর্যন্ত। ফেনী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বেলা ১:১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বগুড়া ৭ আসনেও তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বেগম জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা ফেনী ১-এর যে আমাদের যে মনোনয়ন সেটা আমরা সকলে একসঙ্গে মিলে আমরা সেটা জমা দিয়েছি। দুপুরে ঢাকা ১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বগুড়া ৬ আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ঠাকুরগাঁও ১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখন সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। ঢাকা ৮ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান হিরু ও আব্দুল বারেক মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেলা ১:৪০ চট্টগ্রাম ১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে, যেই সরকার জনগণের কাছে, যেই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। ঢাকা ২ আসনে মনোনয়নপত্র জমা দেন আমানুল্লাহ আমান। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপি জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে এবং এটাই প্রত্যাশা জনগণের, সেই অনুযায়ী বিএনপি কাজ করছে। ঢাকা ১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। নরসিংদী ২ আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি প্রার্থী সারোয়ার তুষার। যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছায় ভোটে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়ে যখন জবাবদিহিমূলক একটি সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে তখনই সেটা সম্ভব হবে। ঢাকা ১৫ আসনে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে ঢাকা ১৫ আসনে মিরপুর এবং কাপরুল এই আসনে তার পক্ষ থেকে আমরা এখানে নমিনেশন পেপার সাবমিট করলাম। খুলনা ৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ঢাকা ১১ আসন থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা ৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ১২ আসন থেকে বিএনপি জোটে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা ৭ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই, আমার এই উপজেলার মানুষ যেই ভালোবাসা এবং আস্থা বিশ্বাস আমার প্রতি রেখেছে আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই।
দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর পর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে দেশের জন্য কিছু করার চেষ্টা করতে হবে। চকর মালিথা জানাচ্ছেন। বিপুল মানুষের বর্ণাঢ্য অভ্যর্থনায় দেশে ফিরে সোমবার বিকেলে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর পর নেতাকে দেখতে নয়াপল্টনের পথে ছিল জনতার উত্তাল স্রোত। নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই তারেক রহমান কার্যালয়ের ভেতর থেকে দোতলার দক্ষিণের খোলা বারান্দায় চলে আসেন। নয়াপল্টনের পুরো এলাকা তখন লোকে লোকারণ্য। আশেপাশের বাড়ির ছাদ থেকেও জনতা স্বাগত জানান তারেক রহমানকে। উপস্থিত জনতার উদ্দেশ্যে তাৎক্ষণিক কথা বলেন তারেক রহমান। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। দেশ গড়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই। সাধারণ মানুষের জন্য আবারও দ্রুত রাস্তা খালি করতে বলে সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করেন তারেক রহমান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ইতালিতে বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আনন্দ সভা হয়েছে। সভায় প্রবাসীরা পোস্টাল ভোট বিডিতে রেজিস্ট্রেশন করে ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। ফোরামের নেতারা তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন। বক্তারা বলেন, দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সভাপতি মোহাম্মদ শাহিন কবির সর্দার, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর ও যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মাঝির যৌথ পরিচালনায় শুরুতেই বরিশালের সন্তান সম্প্রতি প্রয়াত শহীদ ওসমান হাদির স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিঞ্জু সর্দার, বিশেষ অতিথি উপদেষ্টা ইমাম হাসান লিখন, শামীম খান, নাসির উদ্দিন খান, রাকিব হোসেন ভূঁইয়া, আরিফ হোসেন ব্যাপারী, হাবিবুর রহমান বাদল, মাহদি হাসান সোহেল খান, মোহাম্মদ মনিরুল আহসান নিপু, সিনিয়র সহ সভাপতি জামাল সর্দার সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভারতে কয়েকদিনের ব্যবধানে কথিত বাংলাদেশি এবং চীনা নাগরিক আখ্যা দিয়ে বেশ কয়েকজন ভারতীয়কে হত্যা করা হয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে এসব ঘটনা ঘটেছে। নিহতদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক এবং দলিত শ্রেণীর মানুষ। এছাড়া দেরাদুনে নিহত শিক্ষার্থী অ্যাঞ্জেল চাকমা ত্রিপুরার এক বিএসএফ সন্তানের সদস্য। ইউকে আসার এক্সপ্লেনারে দেখুন বিস্তারিত। ভারতে ক্রমেই বাড়ছে জাতিগত বিদ্বেষ। সেখানে মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলাদেশি এবং চীনা নাগরিক আখ্যা দিয়ে নিজেদের কয়েকজন নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন ত্রিপুরার বিএসএফ সদস্যের ছেলে। ভারতের দেরাদুনে একজন উগ্রপন্থী মব সৃষ্টি করে ওই শিক্ষার্থীকে হত্যা করে। বাংলাদেশে আখ্যা দিয়ে ভারতের ওড়িশা রাজ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলমান নির্মাণ শ্রমিককে। তার 2 সহকর্মীও পিটুনির শিকার হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়েছে। নিহত যুবকের নাম জুয়েল রানা। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি অঞ্চলের বাসিন্দা। মৃত্যুর মাত্র 5 দিন আগে ওই যুবক বাড়ি থেকে কাজ করতে ওড়িশা গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জুয়েলরা বাংলাদেশি কিনা একদল উগ্রপন্থী তাদের আধার কার্ড দেখতে চায়। একজন আধার কার্ড আনতে ঘরে গেছে, এর মধ্যেই মারধর শুরু করে দেয় ওই স্থানীয় লোকেরা। অন্যদিকে ভারতের কেরালা রাজ্যে বাংলাদেশি বলে সন্দেহ করে এক ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। রাম নারায়ণ বাঘেল নামের 31 বছর বয়সী ওই ব্যক্তি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা ছিলেন এবং কাজের খোঁজে কেরালার পালাক্কাডে গিয়েছিলেন।
তিনি দলিত শ্রেণীর মানুষ ছিলেন। এ ঘটনায় কেরালার ক্ষমতাশীল দল সিপিআইএম এবং বিজেপি পরস্পরকে দোষারোপ করেছে। ক্ষমতাসীন সিপিআইএম বলছে ওই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনাটি আরএসএস এর ঘৃণার রাজনীতি ছড়ানোর ফল। তবে বিজেপি বলছে অভিযুক্তদের একজন সিপিআইএম, একজন কংগ্রেস সমর্থক আছেন এবং কয়েকজন বিজেপির সমর্থকও থাকতে পারে। এছাড়া ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে চীনা নাগরিক আখ্যা দিয়ে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় উগ্রপন্থীরা। নিহত 24 বছর বয়স ওই চাকমা যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা। তার পিতা ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর সদস্য, অথচ তাকেও চীনা নাগরিক আখ্যা দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ভারতের পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন বলছে কেন্দ্রীয় সরকার কথিত বাংলাদেশে এবং রোহিঙ্গা ধরার যে বিশেষ প্রক্রিয়া শুরু করেছে তারই ফলশ্রুতিতে বাংলাভাষী মুসলমানরা এভাবে একের পর এক বাংলাদেশি সন্দেহে গণপিটুনির শিকার হচ্ছেন। শেষ হতে চলেছে প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া। ফ্রান্স প্রবাসীদের একটি বড় অংশ ভোটার তালিকায় যুক্ত হতে পারেননি। আগামী সংসদে প্রবাসীদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন বা সংরক্ষিত আসনে সংসদ সদস্য করার দাবি জানিয়েছেন প্রবাসীরা। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। ফ্রান্সে আনুমানিক 1 লাখের বেশি বাংলাদেশি থাকলেও প্রবাসীদের ভোটার নিবন্ধনে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি। বিদেশে নানান ক্যাটাগরির অভিবাসীরা আসেন, অনেকের মধ্যে ডিজিটাল লিটারেসি কম, সে অ্যাপ্লিকেশন ইউজ করা, সেলফি দেওয়া, এই কাজ অনেকের জন্য জটিল। যার কারণে আমার মনে হচ্ছে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে যত সংখ্যায় প্রবাসীরা আছেন ততজন এনরোলমেন্ট করেনি এখনও। ফ্রান্সে দূতাবাসের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ হওয়ার সুযোগ না থাকায় প্রবাসে বড় হওয়া নতুন প্রজন্মসহ প্রবাসীদের একটা বড় অংশ রয়ে গিয়েছে ভোটার তালিকার বাইরে। আমাদের সন্তানেরা যারা এখানে বড় হয়েছে বাংলাদেশি পাসপোর্ট, কিন্তু তারা ভোটার না। আমরা চাই ফ্রান্সে যারা আছে তারাও এমবিসির মাধ্যমে ভোটার হোক, কারণ সবাই ভোট দিতে আগ্রহী। নিবন্ধিত ভোটাররা অধীর আগ্রহে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন এবং প্রবাসীরা ভোটাধিকার পাওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা ভোটার নিবন্ধন করেছি, এখন ব্যালট পাওয়ার অপেক্ষায় আছি। প্রবাসে থেকে প্রথমবারের মতো ভোট দিব, বিষয়টা আমার কাছে খুব দারুণ এক অনুভূতি। ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের মাননীয় নির্বাচন কমিশন থেকে সর্বস্তরের কর্মকর্তাবৃন্দকে, যে আমাদের প্রবাসীদের এবার পোস্টাল ভোটার মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। সংসদের সংরক্ষিত আসনে প্রবাসীদের অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন প্রবাসীরা। প্রবাসীদের জন্য ন্যূনতম অন্ততপক্ষে 20 থেকে 10টি সংরক্ষিত আসন থাকা দরকার, কারণ প্রবাসে যারা থাকে তারা যেই অভিজ্ঞতা, প্রবাসের রাজনীতি, প্রবাসের শিক্ষা, সেই শিক্ষাটুকু বাংলাদেশে কাজে লাগাতে পারে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ভোটাধিকার বিষয়ে প্রবাসীদের মধ্যে হতাশা লক্ষ্য করা যাচ্ছে। দেশের যে বর্তমান পরিস্থিতি, এতে প্রবাসীরা অনেক ভীত, মানে ওরা মনে করতেছে আগে যারা যেমন ছিল এখনও নেক্সট যারা আসবে ওরাও বোধহয় অমন হবে, এই জন্যে কেউ এত এগ্রি করতেছে না। জাতীয় নির্বাচনের সময় উৎসবমুখর পরিবেশে অনেক প্রবাসীর বাংলাদেশে এসে ভোটদানের আগ্রহ থাকায় তারাও প্রবাস থেকে ভোটার নিবন্ধনের সাথে যুক্ত হননি। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। ডিসেম্বর মাস জুড়ে ক্রিসমাস উপলক্ষে সমগ্র ইতালি সহ রাজধানীর রোম আলোকসজ্জায় সেজে ওঠে। বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে আশা ও আলোর উৎসব হিসেবে উদযাপিত হয়। খ্রিস্ট ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট এই আলোর বার্তার বাহক, যা মানুষকে পাপ ও অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য, প্রেম ও পরিত্রাণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ক্রিসমাস উপলক্ষে রোমের উপাসনালয়ে ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। এবারের ক্রিসমাসে ভ্যাটিকানের পোপ লেও 24 ও 25 তারিখের ধর্মীয় আয়োজনগুলোতে বিশ্ববাসীকে গাজা ও শরণার্থীদের জন্য দুর্দশা দূর করার আহ্বান জানান। এই বড়দিনকে ঘিরে নানা রঙে সাজানো হয় রোমের রাস্তাঘাট, গির্জা, রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থান। অন্যান্য বছরের তুলনায় এবারের আলোকসজ্জা দেখে দর্শনার্থীরা মুগ্ধ। এদিকে প্রবাসী বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন একটি বিশেষ আনন্দ উৎসবের আয়োজন করে। এ সময় তারা যুদ্ধমুক্ত মানবিক পৃথিবী চেয়েছেন। প্রিয় বাংলাদেশের কল্যাণ ও শান্তি চেয়ে প্রার্থনা করেছেন। আয়োজনে যীশুখ্রিস্টের মানবতা এবং মানব সেবার কল্যাণকর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, ক্রিসমাস উপহার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই।
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে নিউ ইয়র্কে হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্যোগ নেয় বন্নিশিখা সঙ্গীত নিকেতন ইনক ও সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন ইনক। এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ছিল প্রাণবন্ত উপস্থিতি। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বন্নিশিখা সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কণ্ঠে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ডিস্ট্রিক্ট 30-এর সদস্য স্টিভেন রগা। এ সময় মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সংবর্ধনা দেওয়া হয় মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, লাভলু আনসার এবং আবুল বাশার চুন্নুকে। বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আমেরিকার প্রবাসে বহু বছর ধরে বাংলাদেশিরা বসবাস করছে। আমেরিকার মেইন স্ট্রিমে নতুন প্রজন্মরা তাদের নিজেদের স্থান করে নিয়েছে, তার শিক্ষাগত সহ অন্যান্য ক্ষেত্রেও। প্রবাসের নতুন প্রজন্মদেরকে উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য লস অ্যাঞ্জেলসে হক পরিবার সেরা হকের গ্র্যাজুয়েশন সেরেমনি আয়োজন করে, যা ছিল নতুন প্রজন্মদের জন্য উৎসাহ ও উদ্দীপনা ব্যঞ্জক। সেরা হক ক্যালিফোর্নিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ডেভিস থেকে ব্যাচেলর অফ সায়েন্স থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করেন। সে তার পরিবারের প্রথম আমেরিকান নারী ইঞ্জিনিয়ার। এ উপলক্ষে হক ফ্যামিলি এক বিশাল গ্র্যাজুয়েশন সেলিব্রেশনের আয়োজন করেন। সেখানে প্রায় 500 লোকের সমাগম হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যাও ছিল। সেখানে বাংলাদেশি আমেরিকান প্রফেসর বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে আমেরিকায় নতুন প্রজন্মদের উৎসাহিত করেন। আমেরিকার প্রবাসের নতুন প্রজন্ম বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করবে, সেই আশাবাদ ব্যক্ত করা হয়। নিউ জার্সি রাজ্যের অ্যাটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী লেখক ও সাংবাদিক সুব্রত চৌধুরীকে কংগ্রেশনাল প্রোক্লেমেশন দেওয়া হয়েছে। আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে পরপর তৃতীয় মেয়াদে জয়লাভ করে নিউ জার্সি অঙ্গরাজ্যের দ্বিতীয় কংগ্রেশনাল জেলার কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ সুব্রত চৌধুরীকে এই কংগ্রেশনাল প্রোক্লেমেশন প্রদান করেন। চ্যানেল আইয়ের নিউ জার্সির প্রতিনিধি সাংবাদিক সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন ধারায় লেখালেখি করেন। সুব্রত চৌধুরী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ কালার্ড পিপল NAACP সাউথ জার্সি পোয়েটস কালেকটিভের সঙ্গে যুক্ত। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য হিসেবেও তাঁর রয়েছে সক্রিয় ভূমিকা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম আমেরিকান এশিয়ান হিসেবে আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য পদে আগামী 3 বছরের জন্য তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ দিনে উৎসব মুখর পরিবেশে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা, বিভিন্ন আসনে হেভি ওয়েট প্রার্থীদের ঘিরে আগ্রহ। দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, দেশ গঠনে যার যার অবস্থান থেকে সচেষ্ট হওয়ার তাগিদ। এবং ভারতে কথিত বাংলাদেশি ও চীনা আখ্যা দিয়ে বেশ কয়েকজন ভারতীয়কে হত্যা, নিহতদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক ও দলিত শ্রেণীর মানুষ। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।